এখন সরকারের কি করার আছে, ইটস ভেরি সিম্পল। আমি কোনোভাবেই মনে করি না মানে কারো প্রতি কোনো পজিটিভ হওয়ারও কিছু নাই সরকারের। এতে একটা ভুল হয় হচ্ছে, আমি আগে প্রথম সেই প্রশ্নটা জবাব দেই, স্টুডেন্টদের সাথে সরকারের নাম জড়িত হওয়ায় ট্যাগড হয়ে যদি ঝুঁকি হয় সেটা স্টুডেন্টরাই সেটা সাফার করবে, রাইট? ফাইন। যদি একটা ইলেকশন পর্যন্ত সব কিছু যায় এবং ইলেকশন যদি ঠিকঠাক মতো হয়, ইফ সাম পার্টি মনে করে যে এই যে তাদেরকে এই হেল্প করা হচ্ছে এটা আসলে একটা পরিকল্পনা যেটার মাধ্যমে আসলে দিনের শেষে বিএনপিকে মাইনাস করার চেষ্টা হবে, আমি তাদের পারসেপশনের কথা বলছি, সেই ক্ষেত্রে এই যে সাপোর্ট করা, এই যে এক ধরনের নেক্সাস তৈরি হওয়া, এটা কিন্তু তাকে ভীত করে তোলে। নির্বাচন হলে তো সমস্যা নেই, তার ট্যাগ নিয়ে সে নির্বাচন, আমি সিরিয়াসলি মনে করি সরকার জড়িত আছে, এটা দেখা গেলে এই ট্যাগ নিয়ে নির্বাচনে তারা যতটুকু ভালো করার কথা ছিল ততটুকু না করে আরও খারাপ করবে। কিন্তু যদি এটার ইন্টারপ্রিটেশন এরকম হয় যে এই সাহায্য নিয়ে সরকার একটা কিংস পার্টি বানিয়ে তাকে ক্ষমতায় আনার চেষ্টা করবে বাই সাম ফর্ম অফ ম্যানিপুলেশন, এটা হবে কিনা ডিফারেন্ট আলোচনা, কিন্তু কেউ যদি এই ভয়টা পায় তখন সেটা ক্ষতিকর এবং সেটা তখন মাঠকে আরও অস্থির করে তুলবে। আর যেটা জরুরি কথা, এটা এই ছাত্রদের নেতৃত্বে যে দল হতে যাচ্ছে, যারা ছাত্র ছিল মুভমেন্টের, সবাই জিল্লুর ভাইয়ের কথা মতো পারা এখন ছাত্র নাও থাকতে পারে, কিন্তু ওই সময় সমন্বয়ক আমরা রাদার এভাবে বলি, তাদের নেতৃত্বে যে দল হতে যাচ্ছে সেটা না অন্য যে কোনো দলকেও তার রাইট দেওয়ার রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সে কোথাও যদি গেছে সেখানে যদি বিএনপি বা অপর কোনো দল তাদের উপরে কোনো সমস্যা করে, সেটা প্রোগ্রাম করার সময় হোক অন্য সময় হোক, সেটার জন্য আইনি ব্যবস্থা নেবে। এটা শুধু ওদের ক্ষেত্রে না, যে কোনো দলের ক্ষেত্রেই তো করতে হবে। আবার উল্টো বিএনপি যদি কখনো কোথাও কাউকে দিয়ে এরকম দমন পীড়নের শিকার হয় কোথাও, সেটাও তাকে রক্ষা করতে হবে। এটা তো আসলে সরকারের বেসিক কাজ, ওটা ইনশিওর করবে। শেখ হাসিনার সময় যে অপ্রেস করে মেরে কেটে পিটিয়ে আমি সোজা করে ফেলবো, সেটা হওয়ার কোনো স্কোপ নেই। সেটা ভবিষ্যতের বাংলাদেশে এটা শুধু এই সরকারের অধীনে না, বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, আমরা ধরে নেই নির্বাচনের পর, তার অধীনেও যদি এরা বা অন্য কেউ, ছোট দল, ক্ষুদ্র দল, এমনকি কোনো নিষিদ্ধ দল, ধরুন হিজবুত তাহরির একটা নিষিদ্ধ দল, কিন্তু তাদেরকে ধরেও যদি তাদের যা যা লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস আছে সেগুলো যদি ভায়োলেট করে, সেটাও সে করতে পারে না, এবং আমরা সেটা নিয়েও কিন্তু তখন কথা বলবো। তার রাজনীতির বাইরে, তার রাজনীতি নিষিদ্ধ আছে, সে রাজনীতি করতে পারে, তাকে ধরে তার যে ডিউ প্রসেস আছে সেই প্রসেসে তার সাথে কাজ করতে হবে। এর আগে যখন আওয়ামী লীগের সময় জামাত শিবিরের বিরুদ্ধে নানান রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, টাঙ্গুয়ার হাওয়ারে বইটা স্টুডেন্টরা ঘুরতে গেছে, ওরা শিবির বলে ধরে নিয়ে চলে আসছেন। আর এটা শিবিরের রাজনীতি বা জামাতের রাজনীতি সমর্থন করার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে ও শিবির করে এবং ওগুলো কোনো নিষিদ্ধ দল না, ওদের রেজিস্ট্রেশন গেছে, ওকে আপনি ধরে এনে এটা করতে পারেন না। ব্যাপারগুলো এইরকম। সো ভবিষ্যতের বাংলাদেশেও আমরা এই দল ওই দল, এমনকি বিএনপি নির্বাচিত হলে তার অধীনেও যদি হয়, সেটার বিরুদ্ধে আমরা তো কথা বলবো। কারণ শেখ হাসিনাকে আমরা সরিয়েছি যে কারণগুলোর জন্য, সেগুলো রিইনস্টেট করতে হবে। আমরা চাইবো ভবিষ্যতের বাংলাদেশে এখন থেকে শুরু করে ভবিষ্যতে এই জিনিসটা এনশিওর থাকুক। সে কারণে আমি বলছি যাতে এই ঘটনা না হয়, যেহেতু বিএনপি কথাটা বলে ফেলেছে এবং আমরা হয়তো সম্ভবত ব্লেমও করতে পারি না, কারণ 11 সময় তাদের একটা খুব বাজে এক্সপেরিয়েন্স আছে। এখন আমাদের চ্যালেঞ্জের জায়গাটা, যেমন রবীন্দ্র ঘোষের কথা বলা হয়েছিল, ওনার বক্তব্য আমি শুনেছি, উনি ক্লিয়ারলি বলেছেন এভাবে, ওনার ভাষায় এরকম যে আমি মারা গেলে যাব কিন্তু আমি কোর্টে যাব, রাইট? মানে দ্যাট ওয়াজ হিজ ল্যাঙ্গুয়েজ, মানে বাংলাদেশে মারা যাওয়ার মতো পরিস্থিতি তার আছে, হিন্দুদেরকে নাকি উচ্ছেদ করে ফেলার চেষ্টা হচ্ছে, সব হিন্দুকে, এরকম ভাষা উনি ব্যবহার করেছেন। এবং একটু উনি একটা কৌতুক বলেছেন, আমি এটাকে কৌতুকই বলতে চাই, এটা বলার লোভ সামলাতে পারছি না। একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয়, যেহেতু ইন্টারভিউয়ার সম্ভবত এই তথ্যটা জানতেন, তার 2 সন্তান, 2 ছেলে ভারতের নাগরিক। তো উনি বলছেন ওনার এই সন্তানরা, একজনের কথা বলছেন 5 বছর বয়সেই ভারতে চলে গেছেন, ওখানে স্কুলে পড়েছেন, ওখানে নাগরিক হয়েছেন। তারপর জিজ্ঞেস করছে কেন গেলেন, বললো যে তার সন্তানরা বলেছেন বাংলাদেশ তাদের জন্য নিরাপদ না। 5 বছরের একটা ছেলে বাংলাদেশ নিরাপদ না বুঝে ভারতে চলে যেতে চাইলে উনি পাঠিয়ে দিলেন। তার মানে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তাহীনতা কত ভয়ঙ্কর। তো উনি তো যথেষ্ট ম্যাচিওর্ড এবং অ্যাডাল্ট মানুষ ছিলেন তখনও, এখন তো বটেই। উনি আবার থেকে গেলেন বাংলাদেশে, মানে বাংলাদেশ এত অনিরাপদ দেশ যেটা 5 বছরের শিশুও বোঝে, কিন্তু উনি বোঝেন নাই কি না আমি জানি না, কিন্তু এটা আমার একটা কৌতুকই মনে হলো। কিন্তু ওই যে বললাম যে এইটিজ ইনফরমেশনগুলো আছে, এবং এই রকম মানুষ যখন গিয়ে কথা বলেন, এবং উনি অনেকগুলো ন্যারেটিভ সামনে এনেছেন। চিন্ময় লয়ার না পাওয়ার পেছনে কারণ হিসাবে বলছেন যে পরিকল্পনা করে নাকি লয়ারদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আমাদের যে লয়ার ওখানে মারা গিয়েছিলেন তার যে মামলা আসামি করা, অথচ কোর্ট প্রেমিসেসে হয়েছে, মামলা হতে পারে, এবং এটাকে তারা এভাবে ফ্রেম করার চেষ্টা করছেন। এবং নিশ্চিতভাবেই আপনার কাছে সামনে একটা বড় চ্যালেঞ্জ আছে, এবং আমি ফয়সালের সাথে এই জায়গায় একমত। ধরুন রিপাবলিক বাংলা বা রিপাবলিক ইংলিশও যেটা আছে, এগুলোকে আমরা সরিয়ে রাখি, এগুলো কিছু না, কিন্তু সো কল্ড রিপিউটেড মিডিয়া, এগুলোতে যে ধরনের যে ঢঙে কথা বলা হচ্ছে,
ইন্ডিয়া টুডের কথা ওরা তখন ইউটিউবেও তাদের শুরু এবার আমি করেছে। একজনের নামই বলি, আপনার ব্রহ্ম চেলানি, খুবই রেপুটেড লোক, উনি সমানে বড় বড় মিডিয়াতে ইভেন নিক্কে এশিয়া, এশিয়া টাইমস থেকে শুরু করে ডিপ্লোম্যাটে বিভিন্ন রকম আর্টিকেল লিখে এবং যাচ্ছে। উনি এটাকে একটা কু বলেছেন ইন আর্লি ডেজ। Right. নট অনলি দ্যাট, জিওফ্রি স্যাক্স একই রকম একটা লেখা লিখেছিলেন। সো এই জায়গাগুলো ফেস করা, এই জায়গাগুলো কমব্যাট করা উইল বি মোর চ্যালেঞ্জিং। আমাদের উচিত হবে সেগুলো করা। এবং ওই মিডিয়াগুলোতে একই কথা যে আসছে এবং অদ্ভুত সব সংখ্যা এখানে বলা হচ্ছে এবং যে ন্যারেটিভটা তারা এস্টাবলিশ করতে চাইছে সেটা। এবং আমি কতটুকু আমরা কমব্যাট করতে পারবো জানি না, কিন্তু আমি একটা কথা প্রায় বলছি এখন যে শেখ হাসিনা পতনের পর ভারতের সকল মেইনস্ট্রিম মিডিয়ার যে চরিত্র, এটা মিডিয়া এবং জার্নালিজমের ছাত্রদের ভবিষ্যতের পড়ার মতো একটা বিষয় হবে। যে একটা সোশ্যাল মিডিয়ার সাথে আমরা এতদিন পর্যন্ত মেইনস্ট্রিম মিডিয়ার যে একটা ডেমার্কেশন করছিলাম, সেটা পুরো ভেঙে গিয়ে কোন জায়গায় যেতে পারে। আমি যদি ধরুন, আমি একদম নামই বলে ফেলা উচিত, কারণ কারণ থাপার ছাড়া আমরা কাউকে কি দেখেছি একটা সেন্সিবল ইন্টারভিউ নিচ্ছেন? রাইট। একজন পুরো ভারতে বাংলাদেশের ডিসইনফরমেশন যে পাওয়া গেছে, এটা নিয়ে যে আমাদের স্টোরি আসলো অল্প ছিল, কিন্তু দ্য হিন্দুতেও পাওয়া গেছে, দ্য প্রিন্টে পাওয়া গেছে। এই রকম পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে। সো এই হিউজ ডিসইনফরমেশন ক্যাম্পেইনের মধ্যে এই ডিসইনফরমেশনগুলোই কারো মেইন সোর্স অফ ইনফরমেশন হয়ে গেল এবং উইদাউট ভেরিফিকেশন তারা এগুলো পাবলিশ করছেন, তারা এগুলো নিয়ে কথা বলছেন, কথা বলতে দিচ্ছেন এবং এমনভাবে আপনি আলোচনা করছেন যেখানে কাউন্টার তথ্য দেওয়ার মতো লোকও রাখছেন না। আপনি যখন মানে টকশোর মতো আয়োজন করছেন, সেখানে অল্টারনেটিভ ন্যারেটিভ আনার জন্য লোক থাকতে হবে, তো নেই। এবং এই এক অদ্ভুত জায়গা তৈরি হয়েছে এবং আমরা এই টেন্ডেন্সি আমরা রিসেন্টলি দেখেছি, এটা খুব স্বাভাবিকও, কিন্তু এটা এই পর্যায়ে এসছে, এটা বাংলাদেশের এই ঘটনার পর আসলে দেখা গেল। এবং আমরা জানি যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স যেটা আছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের, সেখানে এখন তারা 159 আউট অফ 180 কান্ট্রিজ, আমরা 165, এবং সারপ্রাইজিংলি পাকিস্তান 152, ভারতের চাইতে তারা ইভেন বেটার পজিশনে আছে। সো ভারতের মিডিয়ার এই জিনিসটা ব্যক্তিগতভাবে যদি বলি, আমার কাছে খারাপ লাগে। আমরা যেহেতু গণতন্ত্র পছন্দ করা মানুষ এবং আমরা দেখতে চাই পৃথিবীতে বিভিন্ন জায়গায় গণতন্ত্রটা ফ্লারিশ করছে, সেগুলো আরও ভালো অবস্থায় থাকছে, কিন্তু তার এই মারাত্মক রকম ডেক্লাইন দেখা দুঃখের, ভারতীয়দের জন্যই দুঃখের। কিন্তু সমস্যা হচ্ছে তার চেয়ে বড়, যে তার ওটা তো স্পিল ওভার হয় আমাদের এখানে। সে যখন এগুলো করছে, সেই পাল্টা অ্যাটিটিউড, পাল্টা ন্যারেটিভ যখন এখানে তৈরি হয়, এগুলো পাল্টা প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা করতে পারে বা চেষ্টা করছে। এই জিনিসগুলো তো আসলে মেজর প্রবলেম। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এর সাথে সরাসরি জড়িত হচ্ছে বিজেপির রাজনীতি। বিজেপির মতো দল, এটা আসলে বলে ফেলাই ভালো সরাসরি, যে বিজেপির আসলে এখন আর জাস্ট একটা অথরিটারিয়ান সরকার বলবো না, বিজেপির মধ্যে ফ্যাসিস্ট চরিত্র দেখা যাচ্ছে একেবারে ক্লিয়ারলি। ফ্যাসিস্ট, তারা ইলেক্টেড, হ্যাঁ, ইলেক্টেড এবং ইলেক্টেড ফ্যাসিস্ট আছে। এই যে আমাদের ইটালিতে ব্রাদার্স অফ ইটালির জর্জিয়া মেলানি তো ফ্যাসিস্ট লিনিয়েন্স আছে। এটা গ্লোবাল একটা ট্রেন্ড কিন্তু এখন। ইভেন ট্রাম্পকেও কি আমরা ফ্যাসিস্ট বলবো না? হয়তো বলতেও পারি, তার এবার ক্ষমতায় আসার পর দেখা যাবে। সো এই ঘটনা যখন ঘটে, তখন তার রাজনীতিটাই এরকম হয়ে ওঠে। তার কিছু শত্রু লাগে, তার কিছু ভিকটিমহুড দেখাতে হয়, টিপিক্যাল। তার একজন আবার বিরাট নেতা থাকতে হয়, সব টিপিক্যাল ইয়েগুলো হয়। নট অনলি দ্যাট, আমি এটা একটু যোগ করে রাখতে চাই এই প্রসঙ্গে, গ্রেগরি স্ট্যান্টন আছেন, উনি জেনোসাইড স্পেশালিস্ট। উনি বিখ্যাত হয়েছিলেন রুয়ান্ডা জেনোসাইডের 4 বছর আগে। উনি বলেছিলেন রুয়ান্ডাতে কিন্তু একটা ইম্পেন্ডিং জেনোসাইড আছে, এটা হতে পারে। সো হি বিকেম ফেমাস, কারণ 4 বছরের মধ্যেই রুয়ান্ডার জেনোসাইড হলো। উনি কিন্তু ভারতে একটা জেনোসাইডের লক্ষণ মিলিয়ে বলছেন ভারতে একটা জেনোসাইডের ঝুঁকিতে আছে, বিকজ অফ দ্য পলিটিক্স অফ দিস হিন্দু আইডেন্টিটি, হিন্দুত্ববাদী আইডেন্টিটি পলিটিক্সের কারণে। সো এটা তার দেশের সমস্যা তৈরি করছে এবং সেই সমস্যার কারণে সে এখন বাংলাদেশেরও এই যে ন্যারেটিভগুলো তৈরি করছে কেন? কারণ এগুলো তার ওই ডোমেস্টিক হিন্দুত্ববাদী পলিটিক্স। ইয়াস, আমাদের সরকারকে চাপ দিতে চায়, সরকারের কাছ থেকে লেভারেজ চায়, তার ইগো হার্ট হয়েছে, কিন্তু একই সাথে তার অভ্যন্তরীণ রাজনীতিটাকেও সে আরও বেশি পোলারাইজ করতে চায়। সেই কারণে এই ডিসইনফরমেশন ক্যাম্পেইন এবং এর সাথে মেইন স্ট্রিম মিডিয়াগুলো, উইচ ইজ ভেরি ন্যাচারাল, যে কোনো না কোনো, আমরা বলি না ছলে বলে কৌশলে, কোনো না কোনো ফর্মে কাউকে সুবিধা দিয়ে, না পারলে জোর করে। আমরা এনডিটিভি টেক ওভার দেখলাম কিভাবে আদানিকে দিয়ে করানো হয়েছে, একটা ক্রেডিবল মিডিয়া। সেই এনডিটিভি এখন কি সব নিউজ করছে, নিউজ 18 লাস্ট কারাভানে। আমি একটা ছোট্ট অ্যাড করি, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই।